ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু, দেশ গড়তে পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। ঐক্য ধরে রাখার আহ্বান বেগম জিয়ার, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেকের, প্রস্তাবে ভিন্নতার বিষয়গুলো প্রকাশের আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র, জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। জুলাই আন্দোলনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের। এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিলে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা সিইসি সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও ঠিক হয়নি দিনক্ষণ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। শুরু হলো ইতিহাসের বাঁক বদলে দেয়া রক্তাক্ত জুলাই। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা দেন। জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন, সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। নাজমুল হোসেন রাজুর ছবিতে শাবাব ওয়াসির রিপোর্ট। বছর ঘুরে এলো রক্তাক্ত জুলাই। কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন, অতঃপর 16 বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি। আর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি। এছাড়াও বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হলো এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি। মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা। বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুর ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন শেষে রংপুর শহরের শাপলা চত্বর হয়ে মেডিকেল মোড় অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, রংপুর। দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে আজকে রংপুর টাউন হলে শাপলা চত্বর থেকে রংপুর
মেডিকেল মোড় পর্যন্ত পদযাত্রা করছেন এনসিপি নেতাকর্মীরা। এই পদযাত্রাটি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে শহীদ আবু সাইদ যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখান থেকে আসলে এই পদযাত্রাটি শুরু হয় এবং শাপলা চত্বর হয়ে পরবর্তীতে রংপুরের শাপলা চত্বর, তারপরে মেডিকেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে আসলে স্লোগানে এনসিপি নেতাকর্মীরা এগিয়ে চলছেন পদযাত্রা নিয়ে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত আসলে রংপুর শহর। এর আগে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি শুরু হয় এবং পুরো জুলাই মাস ব্যাপী এই কর্মসূচি কিন্তু চলবে। এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলেছিলেন যে এই কর্মসূচির মাধ্যমে তারা দেশের প্রান্তিক পর্যায়ে পথে প্রান্তরে মানুষের কাছে তারা পৌঁছাতে চান। এনসিপির যে দাবি যে আগে সংস্কার পরে নির্বাচন, বিচার, জুলাই অভ্যুত্থানের বিচার এবং নতুন সংবিধানের কথা, যেটা এনসিপি বরাবরই দাবি জানিয়ে আসছেন, সেই বিষয়গুলি আসলে তারা জনগণের সামনে উত্থাপন করতে চান। তারা জনমত, সেই বিষয়গুলিতে জনমত তৈরির জন্য আসলে তারা এই কর্মসূচিকে ব্যবহার করতে চান। আমরা সকালে যখন আবু সাইদের কবর জিয়ারতের পরবর্তীতে যখন এনসিপির নেতাকর্মীরা গাইবান্ধার দিকে যাওয়া শুরু করে, সেখানে আমরা দেখেছি যে পথে কিন্তু এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় থেমে কিন্তু তারা স্থানীয় যে এলাকাবাসী ছিল তাদের সাথে কুশল বিনিময় করেছে, তাদের সঙ্গে কথা বলেছে এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পুরো মাস জুড়ে এই কর্মসূচিটি কিন্তু চালু থাকবে। আজকে রংপুর, কালকে কুড়িগ্রাম, একে 64টি জেলাতেই কিন্তু এই কর্মসূচিটি চলবে। তো এই ছিল আমার কাছে দেশ গড়তে জুলাই কর্মসূচির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে। জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হলে জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে। এই পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি করতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদদের নামে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করা হবে বলেও জানান তারেক রহমান। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্য সফল হবে না। একটা মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যবদ্ধ সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন। কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। এতে অংশ নিয়ে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শাতিলা শারমিনের রিপোর্ট। আমরা
বিচার এই পর্যন্ত দেখতে পাই না। কেন আজকে আমি আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব, আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। স্বজন হারানোর বেদনার সঙ্গে ভবিষ্যতের চিন্তায় আতঙ্কিত নির্যাতিত পরিবারগুলো। জাতির আমূল নাড়া দিয়ে যাওয়া গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আয়োজন করে বিএনপি। সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী স্বজনদের আর্তনাদে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে দীর্ঘ কর্মসূচি, তার প্রথম দিনে দেশজুড়ে এসেছিলেন শহীদ পরিবার এবং আহতরা। তাদের একটাই দাবি, এই নৃশংসতম নির্যাতনের এবং হত্যার বিচারের মুখোমুখি হোক অপরাধীরা। নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এই হতাহতের ঘটনা, তাদের স্বপ্ন পূরণ হোক। পরে আমি ঢাকার দিকে রওনা দিলাম, আসবো, কিন্তু আসতে পারি নাই। আমার গাড়ি যদি 5 মিনিট চলছে, 10 মিনিট চলছে, আওয়ামী লীগের লোকগুলা ওরা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা করে গাড়ি খাড়া দিয়ে দিছে। আমরা দুনিয়াতে বাঁচে থাকতে ওনাদের বিচারটা আমরা একটু দেখে যাই, আমরা আর কিছু চাই না। সকল শহীদের বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। ছেলে তার প্রিয় ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন গত 17 বছরে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলো। স্বৈরাচারের পতনের 1 বছর পার হলেও অমানবিক এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? দুপুর 2টায় অ্যারেস্ট করেছে, রাত 2টায় ক্রস ফায়ার দিয়েছে। ভাইয়ের অপরাধ ছিল শুধু রাজনীতি করতো। আমার ছেলের বিচার এখন আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। আলোচনা সভায় যোগ দেন জামাতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। নেতারা ডাক দেন ঐক্যের। আজকে বলবো, সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা দেশের শত্রু। বিচার সংস্কার এবং আগামী বছর রোজার আগে নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন, নিশ্চয়ই এর সরকারকে আমরা সাধুবাদ জানাবো। এখনো নিজেদের শরীরে তাদের সমস্ত অত্যাচারের দাগ বহন করে চলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আপনি কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবেন না, গণতন্ত্র চাপানোর বিষয় নয়, আর না চাপাতে চাইলে আপনার ঐক্যমত্য করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির 36 দিনের 22 ধরনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক দিয়ে তিনি বলেন, আর যেন 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ চলছে। এ সময় ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শুরু হলো মাসব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ। এ সময় অতিথিদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাবহুল দিনলিপি নিয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য জনগণকে সচেতন থাকার পাশাপাশি ফ্যাসিবাদের চিহ্ন দেখা মাত্রই তা বিনাশের আহ্বান জানান ডক্টর ইউনূস। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব। স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও
মাথাচাড়া দিতে না পারে। পরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়। সোমবার হবে পরবর্তী শুনানি। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচারে মঙ্গলবার সকাল 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় নিরস্ত্র ছাত্র জনতার নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার এ মামলার বিচারে ফের বসবে ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় 9 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার এবং ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি। এদিকে সাবেক 2 সিএসির গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করতে নারাজ এএমএম নাসির উদ্দিন। গেল 26 জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি ছুটি সহ 4 দিন পর মঙ্গলবার অফিসে আসেন সিএসি। এরপরই গণমাধ্যমের কৌতূহলের অবসান হয়। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল নেহাত সৌজন্য সাক্ষাৎ, তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলেও জানান সিএসি। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কি নাই, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। জানান, সরকারের কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছে ইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান নাসির উদ্দিন। আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। 15 ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রশ্নে সিএসি বলেন, জোর করে চেয়ারে বসেনি কমিশন। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই 2 এনআইডি ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
সোহাগ হায়দারের রিপোর্ট। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া, এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি, আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি জানার পর ওই দুই ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্ম সনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে, তখন নির্বাচন অফিস তাদের এই এটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 386 জন। সবচেয়ে নাজুক অবস্থা বরগুনায়। জেলায় নতুন 93 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা 3025 জন। সোমবার রাতে বরগুনা থেকে বরিশাল নেওয়ার পথে বিপ্লব নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 27 জনের মধ্যে 24 জনের বাড়ি বরগুনা সদর, একজনের বাড়ি পাথরঘাটা ও 2 জনের বাড়ি বেতাগিতে। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 217 জন। চাঁপাইনবাবগঞ্জে আম ও আমজাত পণ্য সংরক্ষণাগার এবং ফ্রুট ব্যাগ প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সৈয়ুকো। দুপুরে সদরের মহারাজপুর যান তিনি। এ সময় একটি আমবাগান ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও চাষিদের আগ্রহ থাকলে ইন্দোনেশিয়াতে আম রপ্তানিতে সহযোগিতা করা হবে। ঢাকা ইন্দোনেশিয়া দূতাবাসের তৃতীয় সচিব রব্বি ফেরলি হারখা ও চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জেসমিন আক্তার সহ অন্যরা সময় উপস্থিত ছিলেন। 57 বছরের ইতিহাস ভেঙে সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধন করল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। অতীতে সব রেকর্ড ভেঙে সদ্য সমাপ্ত অর্থ বছরের প্রতিষ্ঠানটি 15,35,000 মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করেছে। এই সফলতা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা নিয়ে পূর্ব পাকিস্তানের জ্বালানি তেলের চাহিদা মেটাতে তৎকালীন সরকার 1963 সালে ইস্টার্ন রিফাইনারি নির্মাণের উদ্যোগ নেয়, যেটি বাণিজ্যিক উৎপাদনে যায় 1968 সালে। এখনও প্রতিষ্ঠানটি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার। প্রতিষ্ঠা 57 বছরে শোধনাগারটি বিভিন্ন বছরে উৎপাদনের সক্ষমতা ধারের কাছে, আবার কখনো কখনো কম উৎপাদন করে আসছিল। এবারই অতীতের সব রেকর্ড ভেঙে অর্থ বছরের শেষে এসে 15,35,000 মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করেছে। যারা রাত দিন পরিশ্রম করে পুরনো একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছেন, সর্বোচ্চ সক্ষমতায় প্রসেসিং করতে পেরেছে। 15,35,000 মেট্রিক টন ক্রুড প্রসেস করেছে, যেটি আসলে আমরা বলবো যে আমাদের একটা বিস্ময়কর ব্যাপার। তো আমরা আশা করি এটি আমরা যেটা করেছি এটা আমরা হয়তো চলে যাবো, আমাদের যারা পরবর্তী জেনারেশন এমপ্লয়ি আছে তারা হয়তো আগামী 2-3 বছরের মধ্যে আপনি আবার ইনভাইটেড হবেন যে 15-35-এরও বেশি তারা অতিক্রম করবে। অর্ধশত বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে রেকর্ড সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধনে সুষ্ঠু পরিকল্পনা সহ বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এগুতে হয়েছে বলে জানান কর্মকর্তারা। আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবের মধ্যে নাই। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। দেশে আমদানি করা ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন হয়ে 3টি তেল বিপণন কোম্পানির মাধ্যমে বাজারজাত হয়। এছাড়া এখানে পরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল, বিটুমিন, এলজিপি সহ 14টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু, দেশ গড়তে পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা।
ঐক্য ধরে রাখার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেকের। প্রস্তাবে ভিন্নতার বিষয়গুলো প্রকাশের আহ্বান মির্জা ফখরুলের। এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের দ্বার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।